কোনো এক মা যখন তার নিজের মেয়েকে গলা টিপে হত্যা করে। হ্যাঁ বন্ধুরা, এরকমই ঘটনার শিকার হয় হরিয়ানা ডিস্ট্রিক্টের ফরিদাবাদ থানার অন্তর্গত। আর এরকমই ঘটনার সাক্ষী হয় পুরো হরিয়ানা ডিস্ট্রিক্ট। তো চলো বন্ধুরা, আমরা গল্পের দিকে এগিয়ে যাই। আমার এই গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেক্টর 46 ফরিদাবাদ থানার ইনচার্জ সোহান পাল তার দল নিয়ে এলাকায় রাতে টহল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন আসে। তাকে বলা হয় বাসা 45 নম্বর সেক্টরে 387 নম্বরে একটি খুন হয়েছে। ঘটনাস্থল পুলিশ পোস্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। সোহান পাল তার দলবল নিয়ে 10 মিনিটের মধ্যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছে যান। এটি একটি পশ এলাকা ছিল এবং প্রায় নির্জন ছিল। এ কারণে প্রতিবেশীরাও এই ঘটনা জানতে পারেনি। রাত 3টার দিকে পুলিশ আসতে দেখে আশপাশের বাড়িঘর থেকে লোকজন বেরিয়ে আসে। 387 নম্বর কোঠিতে উপস্থিত এই ব্যক্তি কোঠির মূল ফটক খুলে দেন। দেখা গেল তিনি এক বাড়িতে ভাড়াটিয়া রাজেশ সিং। তৎকালীন ফাঁড়ির ইনচার্জ সোহান পাল ভিতরে গিয়ে দেখেন একটি মেয়ে বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিছানা সম্পূর্ণ রক্তে রঞ্জিত। যে কক্ষে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে আলমারি ও তার লকার খোলা ছিল। আলমারির সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। দেখে মনে হয় খুনিরা লুটপাটের উদ্দেশ্যে ঘরে ঢুকে প্রতিবাদ করলে মেয়েটি হত্যা করে মূল্যবান জিনিস ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বাড়ির মালিক পুষ্প কোহলি পুলিশকে খবর দিয়েছেন। তিনি জানান নিহত তার মেয়ে কিরণ। পুষ্পের মতে তার স্বামী সুরেন্দ্র কোহলি এবং 12 বছর বয়সী ছেলে নিতিন কোহলি তার অসুস্থ মাকে দেখতে আগের সকালে পাঞ্জাবের ভাটিন্ডায় গিয়েছিলেন। ঘটনার সময় বাড়িতে শুধু পুষ্প কোহলি ও কিরণ কোহলি ছিলেন। পোষ এলাকায় এই চাঞ্চল্য ঘটনার খবর পেয়ে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। জিজ্ঞাসাবাদে পুষ্প কোহলি জানান গত রাত 10:45 তিনি রান্নাঘরে রান্না করছিলেন। বোরখা পরা 2 মহিলা মেন গেট থেকে খুলে ভিতরে আসেন। কিরণ তাদের দুজনকে ভিতরে নিয়ে আসে। কিছুক্ষণ পর সে কিরণকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় যে তারা তার পরিচিত এবং তাদের সাথে কিছু হিসাব সেরে ফেলতে হবে। এই সময় বোরখা পরা 2 নারী সোফায় বসেছিলেন। যেহেতু তারা দুজনে মুখোশ পরা ছিল, সে তাদের মুখ দেখতে পায়নি। তাদের বসিয়ে রেখে সে তার ঘরে চলে গেল। পুষ্প জানায় কিছুক্ষণ পর কিরণ তার ঘরে পানির গ্লাস নিয়ে আসে। যেহেতু সে কিছুক্ষণ আগে খাবার খেয়েছিল, সে পানি খেয়ে গ্লাসটি টেবিলে রাখে। এরপর সে হয় অজ্ঞান হয়ে যায় বা ঘুমিয়ে পড়ে। পুষ্প জানায় রাত 2টার দিকে ঘুম ভাঙলে তার 2 হাত ও 2 পা স্কার্ফ দিয়ে বাঁধা ছিল এবং মুখে কাপড় পেঁচানো ছিল। ওঠার চেষ্টা করতে বিছানা থেকে পড়ে যায়। জামা কাপড় ভর্তি থাকায় মুখ দিয়ে কোনো শব্দ বেরোতে পারছে না। পুষ্পকলি আরও জানান কোনো রকমে বিছানায় শুয়ে থাকা ফোনটা তুলে কিরণের নম্বরে ডায়াল করলেও তিনি ফোনে ধরেননি। এরপর তিনি তার কাজের মেয়ে স্বপ্নার স্বামী অজিতের নম্বরে ডায়াল করেন। নম্বরে ডায়াল করা হলেও মুখে কাপড় আটকে থাকার কারণে কথাবার্তা হতে পারেনি। এই বলে দরজার দিকে হামাগুড়ি দিয়ে সে এবং 2 পা দিয়ে ঘরের দরজা ধাক্কা দেয়। ভাড়াটিয়া রাজেশ সিং দরজা ধাক্কার শব্দ শুনে নিচে নেমে আসেন। সে বাইরে থেকে দরজা খুলে ভিতরে এসে তার হাত পা খুলে দিল। ততক্ষণে কাজের মেয়ে স্বপ্না ও তার স্বামী চলে এসেছে। পুষ্প কোহলি আরও জানান যে তিনি যখন জিজ্ঞেস করছিলেন কিরণ কোথায়, রাজেশ সিং উত্তর দিয়েছিলেন যে তিনি অবশ্যই তার ঘরে ঘুমাচ্ছেন, কিন্তু আমরা তার ঘরে গিয়ে দেখি কিরণ মৃত অবস্থায় পড়ে আছে। কেউ তাকে গলা কেটে হত্যা করেছে। তার পুরো বিছানার রক্তে ভিজে যায় এবং আলমারির জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ে। তা দেখে তিনি পুলিশকে ঘটনাটি জানান। উপরোক্ত বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে পুষ্প কোহলি কাঁদতে শুরু করেন। পুলিশ তার নম্বর নিয়ে স্বামী সুরেন্দ্র কোহলিকে ফোন করে দুর্ঘটনার কথা জানায় এবং যত তাড়াতাড়ি সম্ভব ফরিদাবাদে পৌঁছাতে বলেন। এরপর পাশাপাশি পুষ্পের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইপিসির 302-394 ধারায় অজানা খুনিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সকালে মামলার গুরুত্ব দেখে এসিপি পুনম দয়াল এলাকা পুলিশের পরিবর্তে সিআইএ
এনআইডির ইনচার্জ ইন্সপেক্টর বিমল কুমার সাব ইন্সপেক্টর নরেন্দ্র কুমার ও অশ্বিনী কুমারের কাছে তদন্ত হস্তান্তর করেন, যাতে পৌঁছে খুনের মামলা হয় এলাকাটি দ্রুত সমাধান করা যেতে পারে। ইন্সপেক্টর বিমল কুমার তার দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। তিনি পুলিশ, ফটোগ্রাফার, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডেকেছিলেন, যাতে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা যায়। প্রাথমিক ব্যবস্থা নেওয়ার পর নিহত কিরণের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে জানা যায় বাতাসের নল কাটার পর কারণে তার মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদ ও পুলিশি তদন্তে জানা যায় মৃত কিরণের বাবা সুরেন্দ্র কোহলি ও পাঞ্জাব থেকে এসে দেখে ফরিদাবাদে স্থায়ী হয়েছিলেন। বহুদিন আগে ফরিদাবাদ সেক্টর 28-এ তার নির্মাণ সামগ্রীর কাজ ছিল। সুরেন্দ্র কোহলি 1989 সালে পাঞ্জাবের বাতপিন্ডার পুষ্পা কোহলিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর কোহলি ঘরে কিরণের জন্ম হয়, যাকে বাড়ির সবাই আদর করে গুড়িয়া বলে ডাকত। কিরণের জন্মের 11 বছর পর কোহলি পরিবারে একটি ছেলের জন্ম হয়, যার নাম রাখা হয় নিতিন। 12 বছর বয়সী নিতিন কোহলি বর্তমানে ফরিদাবাদের একটি নামী স্কুলে 7ম শ্রেণীতে পড়ছিল। পুষ্প কোহলি একজন গৃহিণী ছিলেন এবং বাড়িতে থাকতেন এবং পরিবার ও সন্তানদের দেখাশোনা করতেন। কিরণ যুবক হয়ে উঠেছে, যেহেতু তার উপর কখনোই কোনো পারিবারিক বিধিনিষেধ ছিল না। সে শুরু থেকেই ফ্যাশনেবল এবং মুক্তপ্রাণ মেয়ে পেয়েছিল। মোবাইল, সিনেমা, টিভি ও ইন্টারনেট জগৎ থেকে তাকে আরও আধুনিক ও স্বাধীন সে যা করতে চেয়েছিল তার পরিবার তোকে ভালো ছিল কিনা সেদিকে খেয়াল না রেখেই সে করেছে। এই সমস্ত কারণে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কিরণ 22 নভেম্বর 2010 তারিখে ভিন্ন বর্ণের এক যুবক রঞ্জিত ত্রিপাঠীর সাথে বিয়ে করেন। রঞ্জিত ফরিদাবাদ জেলার লাগাতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বিয়ের পর কিরণ বাড়ি ছেড়ে দিল্লির সরিতা বিহারের কাছে মদনপুর খাদারে একটি ভাড়া বাড়িতে রঞ্জিত ত্রিপাঠীর সাথে থাকতে শুরু করে। পরিবার থেকে দূরে থাকার পরও জীবন চিত্তশক্তির মুখোমুখি হলে কিরণ ও রঞ্জিত দুজনেই ভিন্ন প্রাইভেট ফার্মে চাকরি নেন। কিরণ যে ফার্মে কাজ করত সে রিয়েল এস্টেটের ব্যবসা করত। এর মালিকের নাম মাইফুল আলম। মাইফুজ আলমের অফিস ছিল কালিন্দিকুঞ্জে মদনপুর খদ্দরের কাছে, তাই কিরণকে অফিস যাতায়াত করতে কোনো সমস্যা হয়নি। মাহফুজ আলমের সঙ্গে কাজ করার সময় কিরণ তার কাছে খুবই গুরুত্ব হয়ে ওঠে। ফলে ভালো বেতনের পাশাপাশি মাহফুজ আলম তাকে চুক্তি থেকে প্রাপ্ত পরিমাণে মোটা অঙ্কের কমিশনও দিতে থাকেন। এই কারণে কিরণের একটি ভালো ব্যাংক ব্যালেন্স জমা হয়েছিল। অন্যদিকে তার স্বামী রঞ্জিত তার চাকরি থেকে সংসারের খরচ ঠিকমতো মেটাতে পারেনি। যখন লোকেরা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পেতে শুরু করে, তখন অনেক দুর্বল লোক তাদের অর্থ হারাতে শুরু করে। একই ঘটনা ঘটেছে কিরণের ক্ষেত্রেও। তার আয়ের উৎস বেড়ে গেলে কিন্তু মদ্যপান শুরু করেন এবং দেরিতে বাড়ি ফিরতে শুরু করেন। কিরণের মা পুষ্পা কোহলিকে একথা জানান রঞ্জিত। মাও কিরণকে তার স্তরে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এতে কিরণের দৈনন্দিন রুটিন ও আচরণে কোনো পরিবর্তন আসেনি। ফলে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ বাড়তে থাকে। এ নিয়ে রঞ্জিত ও কিরণের মধ্যে অনেক তুমুল তর্ক ও বিতর্ক হয়। স্বামী সঙ্গে মত পার্থক্য বেড়ে গেলে কিরণ তার বিরুদ্ধে দিল্লির সাকেত আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। এরপর 27 জুন 2013 তারিখে তিনি রঞ্জিতকে ছেড়ে ফরিদাবাদে তার মায়ের সাথে থাকতে শুরু করেন। বাড়ি ফিরেও কিরণের কোনো পরিবর্তন হয়নি। এখন নাইট ক্লাবে মদ্যপান করে গভীর রাতে বাসায় আসতে শুরু করে। উত্তর চাওয়া হলে তিনি গালিগালাজ এমনকি লাঞ্ছিতও করেন। কিরণের হাই প্রোফাইল লাইফস্টাইল কোহলি পরিবারের কাছে দুর্নামের কারণ হয়ে উঠছিল। প্রথমত মেয়ে বিয়ের পরও ঘরে বসেছিল, দ্বিতীয়ত মদ খেয়ে গভীর রাতে বাড়ি ফিরত। মা পুষ্প কোহলি এই বিষয়টি নিয়ে চাপ অনুভব করতে শুরু করে। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে সমস্যার সমাধান করবেন। এই সব চলার সময় কিরণ খুন হয়। যাই হোক, ইন্সপেক্টর বিমল কুমার তার দলবলের সাথে ঘটনাস্থলটি খুব ঘনিষ্ঠভাবে পরিদর্শন করেছেন এবং দেখতে পেয়েছেন যে পুষ্প কোহলির লেখা রিপোর্ট এবং ঘটনাস্থলে পাওয়া প্রমাণের মধ্যে অনেক অমিল রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে তারা সুরেন্দ্র কোহলির ভাড়াটিয়া রাজেশ সিং
কাজের মেয়ে স্বপ্না এবং তার স্বামী অজিতের পৃথক জবানবন্দি রেকর্ড করেন। যখন সেই ব্যক্তি ক্রস চেক করা হয়েছিল তখন বিমল কুমার অনেক বিষয়ে সন্দেহ করেছিলেন, যেমন পুষ্প কিরণ গ্লাসের জল দিয়েছিল, যা পান করার পর সে অজ্ঞান হয়ে পড়ে এবং সম্ভব পরে ঘুমিয়ে পড়ে। কিরণ মাকে না চাইতেই জল দিল, আর কেন পান করলো তা বোঝার বাইরে। ইন্সপেক্টর বিমল কুমার গ্লাসের অবশিষ্ট জলের গন্ধ পেয়ে দেখলেন যে এটি একটি সাধারণ জল এবং কোনো প্রকারের গন্ধ নেই। তারপরেও তিনি পানি ও গ্লাস পরীক্ষাগারে পাঠান। দ্বিতীয়ত, দুই বোরখা পরাওয়ালির শরীর, চেহারা এবং কণ্ঠস্বর নিয়ে যখন পুষ্প কোহলিকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সন্দেহ হলে পুষ্প কোহলির মোবাইল ফোনটি নজরদারিতে নিয়ে যায় এবং তার ফোন থেকে গত 6 মাসের কলের বিবরণ পায় পুলিশ। এদিকে পুষ্প কোহলির স্বামী সুরেন্দ্র কোহলির ছেলে নিতিন এবং আরও কয়েকজন আত্মীয় এসেছিলেন। পরিবেশ এবং এমন ছিল যে পুষ্পকে কড়া জিজ্ঞাসাবাদও করতে পারেনি পুলিশ। পরদিন ময়না তদন্ত শেষ কিরণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই তারা তার শেষকৃত্য সম্পন্ন করেন। শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন কিরণের দাদিও। ইন্সপেক্টর সুমিমল কুমারও ঠাকুমাকে জিজ্ঞাসাবাদ করেন। দেখা গেল তিনি সম্পূর্ণ সুস্থ, যেখানে পুষ্প তার স্বামী সুরেন্দ্র কোহলি এবং ছেলে নিতিনকে 250 কিলোমিটার দূরে ভাটিন্ডায় পাঠিয়েছিলেন এই বলে যে তার মা অসুস্থ। পুষ্পকে টুকরো টুকরো করে জিজ্ঞাসাবাদ করা হয়। মাহফুজ আলমের নাম বেশ কয়েকবার উঠে আসে। বোরখা পরা নারীর উল্লেখ থাকায় পুলিশের সন্দেহ মাহফুজ আলমের উপর পড়ে। পুলিশ মাহফুজ আলমকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি এই ঘটনার কোনো ভূমিকা অস্বীকার করেন। তবে এটা স্বীকার করা হয়েছে যে কিরণ তার জন্য কাজ করছিল এবং সে তাকে প্রচুর বেতন দিতেন। তবে মাহফুজ কিরণ হত্যায় কোনো ভূমিকার কথা অস্বীকার করে আসছিল। তা সত্ত্বেও এটি একটি হত্যা মামলা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখে এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিরণ খুনের খবর পেয়ে তার স্বামী রঞ্জিত ত্রিপাঠীও ফরিদাবাদে চলে আসেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে কর্মরত ছিলেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু হত্যাকাণ্ডে কোনো ভূমিকা না পাওয়ায় তাকে পরবর্তী নির্দেশ না দেওয়ায় পর্যন্ত বাড়ি থেকে বের না হওয়া কঠোর নির্দেশ দিয়ে যেতে দেওয়া হয়। পুষ্প কোহলির মোবাইল ফোনের কল ডিটেলস পুলিশের কাছে পৌঁছেছে। গভীরভাবে অধ্যয়ন করার পরে পুলিশ একটি নম্বর পেয়েছেন যেটিতে পুষ্প দিনে সপ্তাহে 2-3 বার ফোন করত। এই সংখ্যাটি ছিল পাঞ্জাবে। যখন পুষ্পকে এই নম্বরটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি বলেন যে নম্বরটি পাঞ্জাবে বসবাসকারী তার ঘনিষ্ঠ মামার, তার সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা বলতেন। ঘটনার রাতে পুষ্প কোহলির মোবাইলে মোট 3টি ইনকামিং কল পাওয়া গেছে। প্রথম 4টি রাত 8টা থেকে 9টার মধ্যে এসেছিল এবং একটি মিস কল ছিল। রাত 10টার পরে দিকে পুষ্প কোহলির মোবাইল থেকে একটি ফোন নম্বরে ফোন আসে, মিসড কল দেওয়া হয়। তৃতীয় ও শেষ কলটি এসেছিল পুষ্প কোহলির কাজের মেয়ে স্বপ্নার মোবাইল থেকে, যেটি রিসিভ করা হয়। যে নম্বর থেকে মিসড কল এসেছিল এবং যে নম্বর পুষ্প মিসড কল দিয়েছিল সেই নম্বরে কোনো ফোন কল তারা দেখতে পায়। সেই নম্বরে ক্রমাগত বন্ধ রয়েছে। এই নম্বরটি তদন্ত করে দেখা যায় এই নম্বরের সিমটি পাঞ্জাব থেকে একটি জাল আইডি ও ভুয়ো ঠিকানা কেনা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো ঘটনার রাতে ওই নম্বরটির অবস্থান ছিল 45 নম্বর সেক্টরের আশেপাশে। দেখে মনে হয়েছিল এই যে নম্বরটি আছে এই নম্বরটি কেবল একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। এতেই সন্দেহের সুই পুরোপুরি থেমে গেল পুষ্প কোহলির উপর। তাদের সন্দেহ আরও দৃঢ় হতে পুলিশ পুষ্পের কাজে মেয়ে স্বপ্নাকে তার করা ফোন কল সম্পর্কে জিজ্ঞাসা করলে হত্যাকাণ্ডের চরিত্র অনেকাংশে পরিষ্কার হয়ে যায়। কিন্তু কিছু কারণে পুলিশ এখনও পুষ্প কোহলিকে পুলিশি পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করতে পারেনি, কারণ অভিযোগকারী হওয়ার পাশাপাশি তিনি একজন মহিলাও ছিলেন। শেষ পর্যন্ত ইন্সপেক্টর বিমল কুমার তার ঊর্ধ্বতনদের সাথে পরামর্শ করার পরে 2014 সালের 3 জানুয়ারিতে পুষ্পকে হেফাজতে নেন। তার বক্তব্যের ভিত্তিতে স্বপ্নাকে ঘিরে
ফেলা শুরু হলে প্রথমে সে পুলিশকে বিভ্রান্ত করলেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে। অবশেষে সে তার মেয়ে কিরণকে সুপারি দিয়ে খুন করেছে বলে স্বীকার করেছে। স্বীকার তো করে নিল বন্ধুরা, এরপরে আমরা দেখব যে কেন তাকে খুন করা হয়েছিল। তাহলে চলো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারে আমরা এই গল্পটি দেখি। আসলে ঘটনার রাতে পুষ্পের কাজের মেয়ে স্বপ্না ওয়াগন আর গাড়িটিকে প্রাসাদের সামনে পার্ক করতে দেখেছিল। পরের পুষ্পকে ডেকে জিজ্ঞেস করেন বাড়িতে কোনো অতিথি এসেছেন কিনা। যেহেতু পুষ্প স্বপ্নার কল রিসিভ করছিল তাই তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ স্বপ্না পুলিশকে এ কথা বলেছিল। যদিও পুলিশের কাছে দেওয়া জবাববন্দি অনুযায়ী পুষ্প তখন অজ্ঞান হয়ে পড়েছিল। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবাববন্দিতে পুষ্প কোহলি বলেছিলেন যে কিরণের অভ্যাস এবং আচরণের কারণে তিনি মানসিক চাপ অনুভব করতে শুরু করেছিলেন। এই সমস্যা সমাধানের পরিকল্পনার অংশ হিসাবে তিনি হত্যার রাতে তার গ্রামের সুপরিচিত চাচা হাবিলদার কুলবিন্দর সিং, যিনি জলন্ধর থানায় নিযুক্ত ছিলেন, এবং তাকে ফরিদাবাদে ডেকে পাঠান। কুলবন্ধুর আর এক বন্ধু সঙ্গে 27 ডিসেম্বর সন্ধ্যায় একটি ওয়াগন আর গাড়িতে করে ফরিদাবাদ পৌঁছেছিলেন। সে তার মোবাইল ফোনটি জলন্ধরে তার বাড়িতে রেখে গিয়েছিলেন, যাতে পুলিশের তদন্তে যদি তার সম্পর্কে উঠে আসে তাহলে তিনি প্রমাণ করতে পারেন যে হত্যার সময় তিনি জলন্ধরেই ছিলেন। পাঞ্জাব থেকে ভুয়ো আইডিতে কেনা এই একটি নতুন সিম নিয়ে এসেছিলেন কুলবিন্দর। তিনি একই সিমটি অন্য মোবাইলে রেখেছিলেন এবং পুষ্পকলিকে ফরিদাবাদে তার আগমনের কথা জানিয়ে একটি মিস কল দেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুষ্প তাকে তার মোবাইল থেকে একটি মিস কল দেয়, যার অর্থ পথ পরিষ্কার, আপনি যে কোনো সময় ভিতরে আসতে পারেন। এরপর রাতের আধারে কুলবিন্দর ও তার সহযোগীরা ঘরে ঢুকে কিরণকে শ্বাসরোধ করে হত্যা করে এবং আলমারির জিনিসপত্র এদিক ওদিক ঘরে ছড়িয়ে দেয়, যাতে মামলাটি ডাকাতি ও খুনের মতো হয়ে মনে হয়। খুনের সময় পুষ্প কোহলিকে তার বেডরুমে গিয়ে বালিশ দিয়ে কান ঢেকে রেখেছিল, যাতে সে তার মেয়ের চিৎকার শুনতে পায়। এই খুনের বিনিময়ে পুষ্প কোহলি কুলবিন্দরকে 1 লাখ রুপি এবং কিছু সোনার গয়না দিয়েছিলেন, যেগুলো নিয়ে সে রাতে তার সঙ্গের সাথে পাঞ্জাব ফিরে আসেন। পুষ্পের বক্তব্যের ভিত্তিতে পুলিশ এই মামলায় আইসিবির 302 ও 494 এবং 34 ধারা যুক্ত করেছে। পুষ্প কোহলিকে যথাযথভাবে গ্রেফতার করা হয়েছে, ফরিদাবাদ আদালতে পেশ করা হয়েছে, সেখান থেকে তাকে জেলে পাঠানো হয়েছিল। তো বন্ধুরা, এ ধরনের অপরাধ শাস্তিহীন হয়ে যায়। অপরাধ কখনো লুকিয়ে রাখা যায় না। এই ধরনের অপরাধ করার আগে ভাবতে হবে, শেষ পর্যন্ত এরই ফল হবে। পাশাপাশি এ ধরনের অপরাধের ব্যাপারে নাগরিকদের সতর্ক থাকতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।